ড্রামাটির শুরুতেই আমরা অনেকগুলো মিডিয়ার লোকজনদেরকে দেখতে পাই। তারা এখানে একে অপরের সাথে এটা নিয়েই কথা বলছিল যে আজকে কে হানি গ্রুপের প্রেসিডেন্টের ছবি তুলতে পারে সে অনেকটা বেশি লাকি হবে। তখন ওখানে থাকা একটি মেয়ে বলতে থাকে যে হানি গ্রুপ হচ্ছে এই শহরের সব থেকে রিচ গ্রুপ, আর তার পেছনে যে প্রেসিডেন্ট রয়েছে সে আজ পর্যন্ত কখনোই মিডিয়ার সামনে আসেনি, তাকে কেউই দেখতে পায়নি। এরপরই আমাদেরকে এই ড্রামার মেইন লিডকে দেখানো হয়, তার নাম ছিল ফু ইয়ান। আর ফু ইয়ানই হচ্ছে হানি গ্রুপের প্রেসিডেন্ট, কিন্তু সে আজ পর্যন্ত তার ফেস কাউকেই দেখানি। এখানে ফু ইয়ানের অ্যাসিস্ট্যান্ট তখন তার জন্য একটি হুইল চেয়ার নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে আপনি তাড়াতাড়ি এখানে বসে পড়েন, একটু পরেই এখানে মিস মোয়ান চলে আসবে। আর ফু ইয়ান তখন ওখানে বসে পড়ে। দেন সে নিজের একটি লকেট দেখতে থাকে আর বলছিল যে অ্যান, আমি তোমাকে অনেকগুলো বছর হয়ে গিয়েছে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না তুমি কোথায় রয়েছো, কিন্তু চিন্তা করো না, আমি খুঁজে বের করব। এরপরে অ্যাসিস্ট্যান্ট ফু ইয়ানকে নিয়ে চলে আসে। আর ভিতরে সবাই তখন কথা বলছিল যে ফু ইয়ান তো আসলে একজন পঙ্গু, তাহলে এর সাথে কিভাবে মিস মোয়ান বিয়ে করতে পারে। আসলে আজকে ফু ইয়ান আর মিস মোয়ানের বিয়ে ছিল। এখানে তখন অনেকেই অনেক কথা বলছিল। একজন তো বলতে থাকে যে এই বিয়েটি এতে দুজনের ফ্যামিলি ঠিক করেছে, কিন্তু এখানে মিস মোয়ানের একদমই ইচ্ছা নেই বিয়ে করার। কোনো মেয়েই চাইবে না এরকম একটি পঙ্গু ছেলেকে বিয়ে করতে। আর এরা কেউই তো এখানে ফুয়ানের আসল পরিচয় জানতো না। তখন এখানে সুয়ান চলে আসে। সুয়ান এসে ফুয়ানকে বলতে থাকে যে তুমি কি মনে করেছো মিস মোয়ান তোমাকে এখানে বিয়ে করতে আসবে? সে একদমই এখানে তোমাকে বিয়ে করতে আসবে না, কারণ ও যাকে ভালোবাসে সে তুমি না। মিস মোয়ান তো এখান থেকে অনেক আগেই পালিয়ে গিয়েছে। তখন আমরা মোয়ানকে দেখতে পাই যে কিনা এখানে তার নিজের ফেস লুকাচ্ছিল আর এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বের হয়। এটা অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। এই জন্য ফুয়ানকে বলতে থাকে যে আপনি যদি আমাকে অর্ডার করেন তাহলে আমি সব কিছু বন্ধ করে দেব, আর এখান থেকে মোয়ান কোথাও যেতে পারবে না। কিন্তু ফুয়ান তাকে এরকমটি করতে মানা করে। অ্যাসিস্ট্যান্টকে বলে যে তোমার এরকম কোনো কিছু করার দরকার নেই। আর এখানে তখন মোয়ান তো পালিয়ে যাচ্ছিল, কিন্তু সে পালিয়ে যাওয়ার আগে বলতে থাকে যে ফুয়ান আমাকে ক্ষমা করে দেবেন, আমি যাকে ভালোবাসি সে আপনি না, আমাকে ছোটবেলায় একজন কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিল আর আমি তাকেই বিয়ে করতে চাই। আর আমি আশা করছি যাতে করে আমাদের দুজনের আর দ্বিতীয়বারের মতন কখনোই দেখা না হয়। এরপরে আমাদেরকে 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা মোয়ানকে দেখতে পাই। সে তো এখন তার ফ্যামিলির কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। মোয়ানের কাছে এখানে লিন নামের একটি লোক ফোন করেছিল। লিন তো মোয়ানকে বলতে থাকে যে আপনি যে অনাথ আশ্রমে এতদিন ধরে টাকা দিয়েছিলেন এর জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ, কিন্তু এখন চ্যানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, তাকে তাড়াতাড়ি সার্জারি করাতে হবে, নয়তো মারা যাবে। মোয়ান বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি চ্যানের কোনো কিছুই হতে দেব না, আমি টাকার ব্যবস্থা করছি। এরপরে মোয়ান তো অনেকজনের কাছেই ফোন করে টাকা চাওয়ার জন্য, কিন্তু এখানে সবাই তাকে বাহানা বানিয়ে মানা করে দেয়। মোয়ান বলতে থাকে আমাকে যে করেই হোক টাকা জোগাড় করতে হবে, কারণ আমি চ্যানকে কিছুতেই মারা যেতে দেব না, ওকে বাঁচিয়ে রাখবো, এই জন্য আমাকে এখন টাকা জোগাড় করতে যেতে হবে। মোয়ান তখন এখান থেকে আপসেট হয়ে চলে যাচ্ছিল। তখন আমরা তার পাশ দিয়ে ফু ইয়ানকে যেতে দেখি, আর ফু ইয়ানকে এখন থেকে আমরা ফু বলে ডাকবো। ফু এখানে মোয়ানকে যেতে দেখে সে তার গ্র্যান্ডপার কথা মনে করতে থাকে যে তার গ্র্যান্ডপা বলেছিল সে যেন এখানে মোয়ানকে নিয়ে আসে, আর মোয়ানের সাথেই তো তার বিয়ে ঠিক হয়েছিল, আর মোয়ান তো বিয়ে করবে না, এই জন্য সে পালিয়ে গিয়েছিল। আর এখন গ্র্যান্ডপা এটাই বলছিল যে তুমি আমার বার্থডের দিন এখানে যে করেই হোক মোয়ানকে নিয়ে আসবে। ফু এই কারণে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে এক্ষুনি যে মেয়েটি গেল ওই মেয়েটির কাছে যাও, আর তাকে বলতে থাকো সে যেন আমার ফেক ওয়াইফ ওয়ান নাটক করে, এর জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে আপনি কি এই মেয়েটিকে আপনার ফেক ওয়াইফ বানিয়ে গ্র্যান্ডপার কাছে নিয়ে যাবেন আর একে মোয়ানের কথা বলবেন যে এই মেয়েটি মোয়ান, আর ওই মেয়েটি কি এমনটি করতে রাজি হবে? ফু বলে যে হ্যাঁ রাজি হবে, ওকে আমি চিন্তিত দেখেছি আর ওর মুখও কেমন জানি দেখাচ্ছিল, এতে বোঝাই যাচ্ছে ওর এখন অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে, তাই ওর কাছে যাও আর তুমি ওকে টাকা দেওয়ার অফার করো, সাথে আমার ফেক ওয়াইফ ওয়ান নাটক করতে বলো। অন্যদিকে মোয়ান তখন লিনের সাথে দেখা করতে এসেছিল। এখানে লিনকে বলতে থাকে আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই চ্যানের চিকিৎসার জন্য টাকা জোগাড় করব, আর যদি আমি এমনটি করতে না পারি তাহলে আমি আবারও আমার ফ্যামিলির কাছে ফিরে যাব। লিন বলতে থাকে কিন্তু তুমি যদি ওখানে ফিরে যাও তাহলে তোমাকে তো বিয়ে করতে হবে, আর তুমি বিয়ে করবে না এই জন্য পালিয়ে এসে 4 বছর আমাদের এই অনাথ আশ্রমে ছিলে, তাহলে আবার কেন ফিরে যেতে চাচ্ছ? মোয়ান বলেছে কিন্তু আমাকে যে করেই হোক চ্যানকে বাঁচাতে হবে। লিন বলে তাহলে তোমার ছোটবেলার ফ্রেন্ডের কি হবে যাকে তুমি খোঁজার জন্য
এখানে এসেছিলে তখন আমাদেরকে একটি ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মুয়ানকে তখন ওই ছেলেটি কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়েছিল আর বলেছিল তুমি এখানেই থাকো, তোমার ফ্যামিলির লোকজন এসে তোমাকে নিয়ে যাবে আর তুমি আমাকে একদমই ভুলে যেও না, আমি যখন বড় হয়ে যাব তখন এসে তোমাকে বিয়ে করে নেব। এটা বলে ছেলেটি চলে গিয়েছিল। মুয়ান বলে আমি যেহেতু এতগুলো বছরে তার কোনো খোঁজ পাইনি, তাহলে আমি কিভাবে বলবো যে আমার কথা তার মনে রয়েছে, এই জন্য আমার এখন তাকে ভুলে যাওয়া উচিত। তখনই ওখানে ফুয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এরপরে এখানে মুয়ানকে একটি কন্ট্যাক্ট পেপার দেখায়। ফু তাকে যা যা বলেছিল এখানে সব কিছু মুয়ানকে বলে আর বলে যে এর সব করার কারণে আপনাকে মাসে 1 মিলিয়ন টাকা দেওয়া হবে। মুয়ান তো এখন যে কোনো কিছু করে টাকা ইনকাম করতে চাচ্ছিল, এই জন্য সে অ্যাসিস্ট্যান্টের কথায় রাজি হয়ে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু এর বদলে আমাকে প্রতি মাসে 2 মিলিয়ন টাকা দিতে হবে আর এই টাকাটি আমাকে এক্ষুনি দিতে হবে, তাহলে আমি রাজি হব। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে, আমি এটা দিতেও রাজি আছি। মুয়ান এই সব টাকাগুলো নিয়ে এখন চ্যানের চিকিৎসা করাবে, এই কারণে সে এখানে ফুয়ের অ্যাসিস্ট্যান্টের আনা এই কন্ট্যাক্ট পেপারটি দেখার পর রাজি হয়ে যায়। আর এমনিতেও সে ভাবছিল যে আমি তো আসলে মুয়ান, কিন্তু মিস্টার ফু আমাকে চিনতে পারেনি, এই জন্য আমার ভালোই হয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট চলে আসে ফুয়ের কাছে। ফু বলতে থাকে ও কি রাজি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ রাজি হয়েছে, কিন্তু ও তো আমাদের থেকে মাসে 2 মিলিয়ন টাকা নিতে চেয়েছে আর ওর টাকার প্রতি অনেক লোভ। আপনার এরকম একটি লোভী মেয়েকে কন্ট্যাক্ট দিয়ে রাজি করে নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না। কিন্তু ফু বলে যে গ্র্যান্ডমার বার্থডে কালকেই, এই জন্য আমরা আর অন্য কোনো মেয়েকে খুঁজেও পাবো না, একেই নিয়ে যেতে হবে আর পরে আমি সব কিছু দেখে নেব। এরপরে ফু তো আবারও তার ওই লকেটটি দেখে আর বলতে থাকে যে আমি এতগুলো বছর ধরে তোমাকে খুঁজলাম কিন্তু খুঁজেই পেলাম না, যার কারণে আমাকে বাধ্য হয়ে এই মেয়েটিকে নিয়ে যেতে হচ্ছে গ্র্যান্ডপার কাছে তোমাকে সাজিয়ে। তার জন্য আমি অনেকটা বেশি দুঃখিত, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এরপরে ওখানে তখন মুয়ানও চলে আসে, বলতে থাকে আমাকে কোথায় সাইন করতে হবে। তো তখন এখানে মুয়ানকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয় যে ওখানে গিয়ে যেন সে কোনো গোলমাল না করে দেয়। আর এরপরে মুয়ান এখানে সাইন করে দেয়। মুয়ানের সাইন দেখে ফু তো অবাক হয়ে যায় আর বলতে থাকে তোমার সাইন তো পুরো আমার হবু স্ত্রীর মতন কেন? মুয়ান বলে আমি তো অনেক বড় একটি ভুল করে ফেলেছি, কিন্তু এরপরে সে বাহানা বানায় আর বলতে থাকে আমি যেহেতু ওখানে আপনার স্ত্রী সেজে যাচ্ছি, এই জন্য আমি ওনার মতন করে নকল করে এখানে সাইন করেছি যাতে করে কেউ সন্দেহ না করে। ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে তুমি গিয়ে অন্য আরেকটি কন্ট্যাক্ট পেপার নিয়ে এসো, এটা দিয়ে আর কাজ হবে না। মুয়ান বলে যে কিন্তু ওটা আনতে অনেক বেশি সময় লেগে যাবে আর আপনি কি ওটা আনার আগে আমাকে আমার টাকাগুলো দিতে পারেন? ফু বলে যে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো, কিন্তু ওখানে গিয়ে শুধুমাত্র ভালোভাবে অভিনয় করবে, এর বাইরে যদি কোনো গোলমাল না করে দাও। আর ফু এটাও ভাবছিল যে এই মেয়েটির সত্যি টাকার উপরে অনেকটা বেশি লোভ রয়েছে, এই কারণেই সে তো কন্ট্যাক্ট পেপারে সাইন না করার আগেই নিজের টাকা চাইতে থাকে। আর এখানে মুয়ান ভাবছিল যে আমি এই টাকাটি পেলে চ্যানকে অপারেশন করাতে পারবো। তখনই অ্যাসিস্ট্যান্ট ফুকে বলতে থাকে যে আপনার ভাই আবারও হসপিটালে একজনের সাথে মারামারি করেছে আর সে হচ্ছে আমাদের কোম্পানির অনেক বড় একজন ক্লায়েন্ট ছিল, এই জন্য সে তো এখন আমাদের সাথে ডিল করতে মানা করছে। এটা শোনার পর ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাও। এরপর ফু যখন বাইরে আসে তখন এখানে তার সাথে একটি ছেলে ধাক্কা লেগে যায়, যার কারণে তার হাতে থাকা ওই লকেটটি নিচে পড়ে যায় আর ওটা নিচে পড়ে যাওয়ার কারণে তখন ভেঙে যায়। আর এখানে ফুয়ের যে ছেলেটির সাথে ধাক্কা লেগেছিল এই ছেলেটির নামই ছিল চ্যান আর মুয়ান একে বাঁচানোর জন্যই টাকা জোগাড় করতে চাচ্ছে। তখন এখানে লিন এসে ফুকে বলতে থাকে যে ক্ষমা করে দেবেন, ওই বাচ্চার কারণে আপনার এটা ভেঙে গিয়েছে। তখন ফু বলতে থাকে যে কোনো চিন্তা করবেন না, আপনি এর জন্য বাচ্চাটির ওপরে একদমই রেগে যাবেন না, সে তো আর ভুল করে এসব করেনি। তখন এখানে লিন ফুকে বলে দেয় যে এই বাচ্চাটির আসলে অনেক বড় একটি সার্জারি করাতে হবে, কিন্তু আমার কাছে অত বেশি টাকাও নেই, আর এই বাচ্চাটির মা আর বাবা তাকে তো এই অনাথ আশ্রমে রেখে চলে গিয়েছে, এখন আমি বুঝতে পারছি না এর সার্জারি কিভাবে করাবো। ফু বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এর অপারেশনের টাকা দিয়ে দেব, কিন্তু একটু পরে আপনি আমার সাথে তাহলে লিভিং রুমে এসে দেখা করবেন, আমি ওখানে আপনার জন্য অপেক্ষা করব। লি তখন এখানে ফুয়ের কথায় রাজি হয়ে যায়। এরপরে তো চ্যানকে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে তখন মুয়ান আসে। মুয়ান এসে লিনকে বলতে থাকে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি চ্যানের অপারেশন করার জন্য
সব টাকা জমা করে দিয়েছি, এখন ভালোভাবে চ্যানের অপারেশন হয়ে যাবে। চ্যান বলে যে আজকে আমার একটি বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল আর আমি তার কাছে আপনার মোবাইলে যে একটি লকেটের ছবি দেখেছিলাম সেম লকেট দেখতে পেয়েছিলাম। আর ওই ব্রাদারটি অনেক বেশি ভালো, সে তো আমাকে কোনো কিছু বলেও নি, কারণ আমার সাথে ধাক্কা লাগার কারণে তার ওই লকেটটি নিচে পড়ে গিয়েছিল। এই সব কিছু শোনার পর মুয়ান তো অনেকটা বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তাহলে কি তার ছোটবেলার ফ্রেন্ডকে সে খুঁজে পাবে। এই জন্য বলতে থাকে যে এখন ওই ছেলেটি কোথায় রয়েছে। তারা বলে দেয় ছেলেটি লিভিং রুমে রয়েছে। এদিকে ফুকে দেখানো হয়, ফু তো এখানে তখন গুয়ের সাথে দেখা করতে এসেছিল। আসলে গুকে তার ভাই মেরেছিল। এখানে ফু তখন গুকে বলতে থাকে যে আসলে আমার ভাই একটু পাগল রয়েছে, এই জন্য সে এরকমটা করে ফেলেছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আপনি এই কন্ট্রাক্ট পেপারটি ভেঙে দেবেন না। গু বলে যে আমি এই কন্ট্রাক্ট পেপারটি ভাঙবো না, কিন্তু এর জন্য তোমাকে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে, এতেই আমি রাজি হব। আর তখনই এখানে মুয়ানও চলে আসে। মুয়ান তো আসার পর ভিতরে ফুকে দেখতে পায় আর সে অবাক হয়ে যায়। মুয়ান ভাবতে থাকে যে এখানে ফু কি করছে, আর এখানে তখন গু ফুকে বলতে থাকে যে ও আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি পঙ্গু, তুমি তো আর এখানে হাঁটু গেড়ে এখানে ক্ষমা চাইতে পারবে না, দাঁড়াও আমি তোমাকে এরকমটি করতে সাহায্য করছি। তখনই মুয়ান তার উপরে পানি ফেলে দেয় আর বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার হাজবেন্ডকে এমনটি করতে বলো। ফু এরকম একদমই করবে না। গু বলতে থাকে যে কে আবার এই পঙ্গু ছেলের বউ হতে যাবে, একে কেউ বিয়ে করবে না। মুয়ান বলে যে কিন্তু ও আমার হাজবেন্ড আর আমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসি, তাই আপনি আর এরকম কথা কখনোই বলবেন না। কিন্তু গু এরপরেও কোনো কিছু বিশ্বাসই করছিল না। তখন এখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ফুকে একটি ফাইল দেয়। ফু তখন এই ফাইলটি গুয়ের দিকে ছুঁড়ে মারে আর বলতে থাকে যে এটা হচ্ছে হানি গ্রুপের একটি প্রজেক্ট, তোমার যদি এটা প্রয়োজন হয় তাহলে এটা নিয়ে যেতে পারো। এটা পেয়ে গু অনেক খুশি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তখন মুয়ান ফুকে বলতে থাকে যে তুমি কি এখানে অন্য কাউকে আসতে দেখেছো? ফু বলে এখানে কেউ ছিল না। এরপরে ফু এখান থেকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে চলে যায়। ফু চলে যাওয়ার পর ওখানে মুয়ান তো হানি গ্রুপের প্রেসিডেন্টের একটি কার্ড দেখতে পায়। এই জন্য মুয়ান মনে করছিল যে হানি গ্রুপের প্রেসিডেন্টই হতে পারে আমার ওই ফ্রেন্ড, এই জন্য আমাকে এখন এই সম্পর্কে খোঁজ নিতে হবে। আর ফু তো ওই কোম্পানিতে জব করে, তাই আমাকে সাহায্য করতে পারবে। এরপরে ফু অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি কি চ্যানের অপারেশনের টাকা দিয়ে দিয়েছো? অ্যাসিস্ট্যান্ট বলে যে কেউ একজন অলরেডি টাকা জমা করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট এখানে ফুকে এটাও বলে যে আমি শুনেছি এই হসপিটালে অ্যানি নামের কেউ একজন আপনাকে খুঁজে বেড়াচ্ছিল। এটা শোনার পর তো ফু অনেকটা বেশি খুশি হয়ে যায় আর বলে তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন এখানে মুয়ান চলে আসে, ফুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফু তার সাথে কথা না বলে এখান থেকে চলে যায়। এরপর আমরা জুনের মাকে দেখতে পাই। সে তো মুয়ানকে বলছিল যে তুমি কে আর এখানে কি করতে এসেছো, আমরা জানি তুমি ফেক। মুয়ান বলে আপনি এসব কি বলছেন, আমি তো ফু ইয়ানের ওয়াইফ। তখন এখানে জুনও চলে আসে, যে হচ্ছে ফুয়ের ভাই। আসার পর এখানে বলতে থাকে আমি তো শুনেছি ভাবি বিয়ে করবে না, এই জন্য পালিয়ে গিয়েছিল আর 4 বছর ধরে তার কোনো খোঁজ নেই। তাহলে তুমি কিভাবে রিয়েল মুয়ান হতে পারো? আমি জানি তুমি রিয়েল না, তোমাকে শুধুমাত্র এখানে মুয়ান বানিয়ে নিয়ে আসা হয়েছে। আর তুমি ওই পঙ্গুর ফুয়ের ভিতরে কি এমন পাবে? এর থেকে ভালো আমার সাথে এখান থেকে চলো। জুনের মা বলতে থাকে যে তুমি এখানে সেরকম কোনো কিছুই করো না। জুন বলে যে তুমি চিন্তা করো না, আমি গ্র্যান্ডপার পার্টিতে এরকম কোনো কিছুই করব না। এদিকে অ্যাসিস্ট্যান্ট তখন ফুকে এসে বলতে থাকে যে আপনার ভাই জুন, সে তো ওই মেয়েটির সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছে আর তাকে নিয়ে চলে গিয়েছে, আপনি কি ওনাকে বাঁচাতে যাবেন না? কিন্তু ফু বলে যে এখন আমি ওইসব কিছু ভাবতে পারছি না। তখনই এখানে ফুয়ের সাথে লিয়ের দেখা হয়ে যায়। এই জন্য তো এখানে ফু তখন লিকে বলতে থাকে যে আপনি কি কখনোই অ্যানির সাথে দেখা করেছিলেন, তাকে কি চিনতে পারবেন? আর লিও তো এখানে এই লকেটটি দেখার পর চিনতে পারে, কারণ সেটা মুয়ানের কাছে দেখেছিল। এই জন্য বলে যে হ্যাঁ আমি তাকে চিনি। আর এইতে তখন ফু খুশি হয়ে বলে যে আমাকে তার পিক দেখাতে পারবেন? তখন লি এখানে মুয়ানের পিক দেখিয়ে দেয়। আর মুয়ানকে দেখার পরই তো সাথে সাথেই ফু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যে তাড়াতাড়ি মুয়ানকে বাঁচাতে যেতে হবে। অন্যদিকে জুন তখন তো মুয়ানকে জোর করে তার রুমে নিয়ে আসে। আর এখানে মুয়ান তাকে বলছিল তাকে এখান থেকে যেতে দিতে, কিন্তু জুন যেতেই দেয় না, সে মুয়ানের সাথে খারাপই করতে নিচ্ছিল। কিন্তু তখন এখানে ফু তার অ্যাসিস্ট্যান্টের সাথে চলে আসে। জুনের মাথায় একটি বোতল ভাঙে আর এরপরে সে তো এখানে অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে তুমি একে যত ইচ্ছা তত মারো। অ্যাসিস্ট্যান্ট তখন এখানে জুনকে অনেক জোরে জোরে পাঞ্চ মারে। এরপরে ফু বলতে থাকে যে একটু আমি দেখে আসি যে আমার ভাইয়ের কোথায় ব্যথা পেয়েছে। আর সে তখন ইচ্ছা করে জুনকে আরো ব্যথা দিতে থাকে। জুন তখন বলতে থাকে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি নেক্সট টাইম আর এরকম করবো না। এরপরে এখানে ফু মুয়ানকে তার ওই লকেটটি
দেখাতেই নিচ্ছিল, কিন্তু তখনই দেখা যায় হঠাৎ করে এখানে তো মোয়ান অজ্ঞান হয়ে যায়। তাড়াতাড়ি করে মোয়ানকে হসপিটালে নিয়ে আসে। এখানে তখন ফুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে যে আপনি কি পুরো শিওর যে এই মেয়েটি হচ্ছে অ্যানি? অ্যাসিস্ট্যান্ট এই সব কথাগুলো লি শুনতে পায়। লি এটাও বুঝতে পারে যে ফু হচ্ছে হানি গ্রুপের প্রেসিডেন্ট। লি বলতে থাকে আমি শুনেছিলাম হানি গ্রুপের প্রেসিডেন্ট অনেকটা বেশি রুড, আর তাকে দেখে সবাই ভয় করে। এই জন্য আমি মোয়ানকে কিছুতে এরকম একটি ছেলের হাতে পড়তে দেব না। আর সে যখন যেতে নিচ্ছিল কিন্তু ফু তাকে দেখতে পায়। এই জন্য ফু আবারও লিকে বলতে থাকে যে আপনি কি পুরোপুরিভাবে শিওর হয়ে বলছেন যে এই মেয়েটি আসলে অ্যানি? এখানে লি বলে যে না, আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি অ্যানিকে একবারই দেখেছিলাম, এই জন্য আমি ভালো করে চিনতে পারছি না, ভুল করে মোয়ানের কথাই বলে দিয়েছিলাম। আর তখন এখানে ফুয়া ভাবতে থাকে যে অ্যানি কিছুতে এরকম এতটা বেশি টাকার লোভী হবে না, এই মেয়েটি অ্যানি হতেই পারে না। এই জন্য অ্যাসিস্ট্যান্টকে বলে যে এখান থেকে আমাকে গ্র্যান্ডপার পার্টিতে নিয়ে যাও। অন্যদিকে আমাদেরকে মোয়ানকে দেখানো হয়। একটু পরে তো মোয়ানের হসপিটালে জ্ঞান ফিরে আসে, আর একজন নার্স তখন মোয়ানকে বলে যে আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন, এই কারণে আপনি এখন পার্টিতে যেতে পারবেন। মোয়ানও ভাবছিল যে আমাকে ওই পার্টিতে যেতেই হবে, আর আমাকে যে করেই হোক ফুয়ের কাছ থেকে হানি গ্রুপের প্রেসিডেন্টের সম্পর্কে জানতে হবে। অন্যদিকে জুন তো এদের রুমের ভিতরে এদের কন্ট্যাক্ট পেপারটি দেখতে পায়। এরপরে সবাই গ্র্যান্ডপার পার্টিতে চলে আসে। এখানে গ্র্যান্ডপা তো মোয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল, আর মোয়ানও গ্র্যান্ডপাকে বলতে থাকে যে আমি হচ্ছি মোয়ান। গ্র্যান্ডপা বলে তাহলে তুমি কেন বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলে, আর এই 4 বছর তুমি কোথায় ছিলে? এখানে মোয়ান বলে যে আমি তো আসলে গিয়েছিলাম মেডিসিনের উপরে স্টাডি করতে, যাতে করে আমি ফুয়ের পাগুলো ঠিক করতে পারি, এই জন্যই আমি বিয়ে থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপরে তো সেখানে গ্র্যান্ডপাকে গিফট দেয়, কিন্তু জুন এসে বলতে থাকে যে এই সব কিছু মিথ্যে কথা বলছে, আমি জানি এ আসল মোয়ান না, এ তো আসলে নকল, আর এদের ভিতরে দেখো এই কন্ট্যাক্টও রয়েছে। তখন মোয়ান বলতে থাকে আমরা দুজনে তো এটা মজা করে সাইন করেছিলাম, তুমি এটাকে কেন এতটা বেশি সিরিয়াস ভাবে নিচ্ছ আর পার্টি নষ্ট করছো? কিন্তু এখানে গ্র্যান্ডপা বলতে থাকে যে তুমি সত্যি করে বলো তুমি কি মোয়ান না অন্য কেউ? তখন ফু বলতে থাকে যে গ্র্যান্ডপা আপনি এসব কথা কেন বলছেন, আজকে তো আপনার বার্থডে, তাই এসব কথাগুলো আর বলবেন না। গ্র্যান্ডপা বলে তুমি চুপ করো, এখন এই মেয়েটিকে প্রমাণ দিতে হবে। আর বলতে থাকে যে আমি মিস মোয়ানকে অনেক ছোট থাকতে দেখেছিলাম, আমার যতদূর মনে আছে তার ঘাড়ে তার একটি বার্থ মার্ক রয়েছে, আর এটা যদি এই মেয়েটি থাকে তাহলে আমি বিশ্বাস করে নেব। আর এখানেও তখন মোয়ানকে বাধ্য হয়ে গ্র্যান্ডপাকে তার ওই ঘাড়ের বার্থ মার্কটি দেখাতে হয়। এই জন্য তো গ্র্যান্ডপা তখন বিশ্বাস করে নেয় যে এটাই মিস মোয়ান, আর সত্যি বলতে তো এই ছিল মোয়ান। আর এটা দেখার পর এখানে ফু অনেকটা বেশি অবাক হয়ে যায় যে এর কাছে এরকম বার্থ মার্ক কোথা থেকে আসলো। কিন্তু এরপরে ওখানে জুন বলতে থাকে যদি এই মিস মোয়ান হতো তাহলে এরা দুজনে আসলে এরকম কন্ট্যাক্ট পেপার কেন বানিয়েছে? তখন এখানে ফু বলে যে আসলে আমি তো আমার ওয়াইফকে একটু হাত খরচের জন্য টাকা দিতে চাচ্ছিলাম, তাই এইসব কন্ট্যাক্ট পেপার বানিয়েছি। গ্র্যান্ডপাও এখন আর জুনের কোনো কথাই শুনছিল না, কারণ মোয়ান এখানে তাকে বার্থ মার্ক দেখিয়েছে, এই জন্য সে খুশি হয়ে গিয়েছিল। আর বলতে থাকে যে আজ থেকে তোমরা একই রুমেই থাকবে। রাতে এরা দুজনে একই রুমে ছিল। এখানে তখন ফু তো এক নজরে মোয়ানের দিকেই তাকিয়েছিল। মোয়ান বলতে থাকে যে আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন, আমার অনেক বেশি ভয় করছে। তখন ফু বলতে থাকে সত্যি করে বলো তোমার কাঁধে এরকম একটি বার্থ মার্ক কোথা থেকে আসলো? মোয়ান বলতে থাকে আসলে আমি তো মিস মোয়ানের সম্পর্কে অনেক বেশি খোঁজ নিয়েছি, আর এরপরে জানতে পেরেছিলাম, এই কারণে আমি এটা নিজেকে ফেক ভাবে বানিয়ে নিয়েছি। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চেক করে দেখতে পারেন। ফু বলে যে এটা আমি একদমই দেখতে চাই না, আর তুমি এই রুমে থাকো, আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এখানে তখন আবারও মোয়ান ফুকে বলতে থাকে আপনি কি হানি গ্রুপের প্রেসিডেন্টকে চেনেন? ফু বলে আমি যদি তোমাকে হানি গ্রুপের প্রেসিডেন্টের সাথে দেখা করাই এর বদলে তুমি আমাকে কি দেবে? মোয়ান বলে যে এর বদলে আমি আপনাকে রিয়েল মিস মোয়ানের সাথে দেখা করাবো। ফু বলতে থাকে তুমি আমাকে বোকা পেয়েছো, আমি 4 বছর ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু এখনো খুঁজে পাইনি, আর তুমি কিভাবে ওর সাথে আমার দেখা করিয়ে দেবে? পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে জুনের মা তো বলতে থাকে যে এই মেয়ে আবার কেমন, এত সকাল হয়ে গিয়েছে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর একটু পরেই মোয়ান তখন ওখানে গ্র্যান্ডপার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে, এতে করে গ্র্যান্ডপা অনেক খুশি হয়ে যায়। এরপরে মোয়ান আবারও কিচেনে চলে আসে গ্র্যান্ডপার জন্য মেডিসিন বানাতে। তখনই এখানে মোয়ানের একজন ফ্রেন্ড মোয়ানকে একটি মেসেজ পাঠায়, আর মোয়ানকে বলতে থাকে যে আমি হানি গ্রুপের ভিতরে একজনের কাছে তোমার বলা ওই রকম একটি লকেট দেখতে পেয়েছি। এটা শুনে তো
মোয়ান অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি কি তাকে দেখেছো? আমাকে কি তার সাথে কথা বলাতে পারবে? তার ফ্রেন্ড বলে যে না, এটা আমি অনেক দূর থেকে ছবি তুলেছি। আসলে তো ওনার সাথে কথা বলা এত সহজ না, উনি কারোর সাথেই কথা বলে না। মোয়ান বলে, এরপরও আমি তার সাথে কথা বলার জন্য ট্রাই করব। আর একটু পরে মোয়ান কিছুক্ষণের জন্য কিচেন থেকে চলে যায়। তখন জুনের মা এসে গ্র্যান্ডপার জন্য বানানো মেডিসিনের ভিতরে আরো কিছু খারাপ মেডিসিন মিশিয়ে দেয়, আর এটা খাওয়ার পর গ্র্যান্ডপা তখন অজ্ঞান হয়ে যায়। মোয়ান এসে বলতে থাকে যে আমাকে গ্র্যান্ডপাকে দেখতে দিন, কিন্তু জুনের মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি একদমই এখানে টাচ করতে আসবে না কাউকে। তখনই ওখানে তো আবারও ফুও চলে আসে। আর এরপরও এখানে মোয়ান বলছিল যে আমাকে শুধু একবার গ্র্যান্ডপাকে দেখতে দিন, নয়তো ইনি মারাও যেতে পারে, আমি এনার চিকিৎসা করব। কিন্তু এরপরও জুনের মা বারবার মানা করছিল। এই জন্য মোয়ান তখন ফুকে বলতে থাকে যে আমাকে গ্র্যান্ডপাকে দেখতে দাও। জুনের মা তখন এখানে ফুকে বলে যে এর কোনো দরকার নেই, তুমি ডক্টরকে দেখো। কিন্তু এখানে ফু জুনের মায়ের কথা শোনে না। সে তো এখানে মোয়ানকে বলে যে তুমি গ্র্যান্ডপার ট্রিটমেন্ট করো। আর এরপরে এখানে মোয়ানও গ্র্যান্ডপার ট্রিটমেন্ট করতে শুরু করে। সে এখানে গ্র্যান্ডপার হাত একটু কেটে দেয় আর ওখান থেকে কিছুটা রক্ত বের করে দেয়। এরপরে ফুকে বলতে থাকে যে আমি গ্র্যান্ডপাকে এখন অনেকটা বেশি বিপদ মুক্ত করে দিয়েছি, তাই তুমি এখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে পারো। আর হসপিটালে আসার পরেই তো জুন এখানে আসার পরেই সে মোয়ানকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে যে তুমি কি ভেবেছো আমি কোনো কিছু বুঝতে পারবো না। এরপরে মোয়ানকে অজ্ঞান করে নেয়। এরপরে মোয়ানকে একটি জায়গায় নিয়ে চলে আসে। এখানে জুন আর জুনের মা ছিল। মোয়ান বলে, আমি জানি আপনি গ্র্যান্ডপাকে মারতে চেয়েছিলেন। এখানে তখন জুনের মা বলে, কিন্তু তুমি এইসব কিছু কাকে কিভাবে বলবে? যদি এখান থেকে বেঁচে ফিরতে পারো তাহলে তো তুমি সবাইকে সত্যিটা বলবে। মোয়ান বলতে থাকেন যে আপনি আমার ড্যাডিকে চেনেন না, আমার ড্যাডি আপনাদের দুজনকে মেরে ফেলবে। কিন্তু এখানে জুন আর জুনের মা তো এর কোনো কথাই শোনে না, অনেক বেশি হাসতে থাকে। অন্যদিকে ফুয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে যে বাড়িতে আমি কোথাও মোয়ান আর জুনের মাকে দেখতে পারিনি, তারা সবাই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে। এটা শোনার সাথে সাথে ফু বলতে থাকে যে তাড়াতাড়ি চলো, আমাদেরকে মোয়ানকে বাঁচাতে হবে। আর এদিকে তখন জুন তো মোয়ানের চারপাশে অনেক বেশি আগুন লাগিয়ে দিয়েছিল, আর যার কারণে মোয়ান এখানে অজ্ঞান হয়ে যায়। তখনই পেছন থেকে ফু চলে আসে। সে এখানে জুন আর জুনের মাকে মেরে মোয়ানকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসছিল, কিন্তু মোয়ানের মনে হচ্ছিল তাকে তার ছোটবেলার ফ্রেন্ডই বাঁচিয়েছে। এরপরে মোয়ানকে হসপিটালে দেখানো হয়। তার যখন জ্ঞান ফিরে তখন নার্সকে বলতে থাকে যে আমাকে কে বাঁচিয়েছিল। তখন নার্স বলতে থাকে যে এই ডক্টর আপনাকে বাঁচিয়েছে। আর মোয়ান এই ডক্টরকেই তার ছোটবেলার ফ্রেন্ডে মনে করে নেয়। এই জন্য তাকে হাক করে আর বলতে থাকে যে ফাইনালি আমি তোমাকে খুঁজেই পেয়েছি, আমি তোমাকে অনেক খুঁজেছি। তখন ডক্টর বলে যে আমার কাজই হচ্ছে এরকমভাবে সবাইকে বাঁচানো, এই কারণে আপনাকে এভাবে হাক করতে হবে না। মোয়ান এটা জানার পর তো আপসেট হয়ে যায়, কিন্তু তখনই ওখানে ফু আসে। এই জন্য মোয়ান বলতে থাকে যে আমি আসল খুনিকে ধরতে পেরেছি, যে গ্র্যান্ডপাকে মারতে চাচ্ছিল, আর সে হচ্ছে জুন আর জুনের মা। কিন্তু এটা শোনার পরও ফু কোনো রিয়াক্টই করে না। এই জন্য মোয়ান বলে যে আমি তোমাকে এত বড় একটি কথা বললাম, কিন্তু তুমি দেখছি কোনো রিয়াক্টই করলে না। তখন ফু বলতে থাকে আমি ওই বাড়িতে 20 বছর ধরে রয়েছি, আর আমি এসব কিছু আগে থেকেই জানি। মোয়ান বলে, কিন্তু তুমি ওদেরকে কোনো শাস্তি দেবে না? ওরা তো গ্র্যান্ডপাকে মারার চেষ্টা করেছিল। তখন ফু বলে, তোমার কাছে কি এর বিরুদ্ধে কোনো ভালো প্রমাণ রয়েছে? মোয়ান বলে যে নেই, কিন্তু আমি অবশ্যই খুঁজে বের করব, আর ততদিন তোমাকে ওই বাড়িতে আমাকে সাপোর্ট করতে হবে। এতে ফুও রাজি হয়। ফু যখন ওখান থেকে বাইরে আসে, বাহিরে জুনকে দেখতে পায়। জুন বলতে থাকে যে আমি মোয়ানের সাথে দেখা করতে চাই। ফু বলে যে মোয়ানের এক্ষুনি জ্ঞান ফিরেছে, ও কারোর সাথে দেখা করবে না। জুন বলে যে কি মোয়ানের জ্ঞান ফিরে গিয়েছে আর ও তোমাকে কোনো কিছু বলেনি? ও যাই বলুক না কেন তুমি ওগুলো একদমই বিশ্বাস করবে না, ও সবসময় মিথ্যে কথাই বলে। ফু বলতে থাকে যে হ্যাঁ, যেরকমটা গ্র্যান্ডপা বলেছিল, যাতে করে আমি তোমার উপরে ব্লেম না দেই। জুন বলে, কিন্তু তুমি ওই মেয়েটির সাপোর্ট কেন করছো? ওই মেয়েটি তো আমাদের গ্র্যান্ডপাকে মারার চেষ্টা করেছিল, এই জন্য গ্র্যান্ডপা কত কষ্ট পেল, কিন্তু এরপরেও তুমি ওকেই সাপোর্ট করবে? ফু বলতে থাকে যে গ্র্যান্ডপা আমাকে বলেছিল যাতে করে আমি তোমার মা আর তোমার বাবার উপরে কোনো ব্লেম না করি, তাহলে এখন আমি কিভাবে আমার স্ত্রীকে ব্লেম করব? এই জন্য আমি তাকে সাপোর্ট করছি, আর তুমি ওর সম্পর্কে আর কোনো কথা বলবে না। এরপরে তো এখানে চলে আসে ফু আর মোয়ান, তারা দুজনে গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য। ফু এখানে গ্র্যান্ডপাকে বলতে থাকে যে আপনি অজ্ঞান কিভাবে হয়ে গিয়েছিলেন? গ্র্যান্ডপা বলতে থাকে আমি তো ওখানে আরামে বসেছিলাম, কিন্তু তখনই জুনের মামার জন্য স্যুপ নিয়ে এসেছিল, আর স্যুপটি খাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর আমি জানি এই সব কিছুতে মোয়ানের কোনো দোষ নেই, সে কোনো দোষই করেনি। এরপরে এখানে তো গ্র্যান্ডপা
গ্র্যান্ডপা তখন মোয়ান আর ফুকে বলতে থাকে তারা যেন খুব তাড়াতাড়ি গ্র্যান্ডপাকে একটি গ্র্যান্ডসন এনে দেয়। এই জন্য দুজনেই হাসতে থাকে। আর এখানে গ্র্যান্ডপা এটাও বলে যে আমি এখন মোয়ানের বাবার সাথে দেখা করতে চাই। মোয়ান এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি তো 4 বছর ধরে আমার ড্যাডির সাথে কোনো কথাই বলিনি, তাহলে তাকে কিভাবে এখানে নিয়ে আসবো। ফুপ বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, আমি যে কোনো একজনকে খুঁজে তোমার ফেক ড্যাডি বানিয়ে নিয়ে আসবো। মোয়ান বলে এর কোনো দরকার নেই, আমি নিজে কোনো না কোনো কিছু করে নেব। আর তখনই এখানে মোয়ানের ড্যাডিও চলে আসে। সে তো এসেই মোয়ানের কান ধরে ফেলে আর বলতে থাকে যে 4 বছর হয়ে গিয়েছে আমার সাথে কোনো কথাই বলিসনি। মোয়ানও তখন এখানে তার ড্যাডিকে মানাতে শুরু করে, বলতে থাকে যে তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে দিচ্ছ ততক্ষণ আমি তোমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকবো, কিন্তু তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর এরপরে তখন এখানে মোয়ান তো ফুকে সত্যি কথাই বলে দেয় যে ফু সরি, আসলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি হচ্ছে মিস মোয়ান। এটা শোনার সাথে সাথেই ফু তখন হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে আর বলে যে অ্যানি আমি তোমাকে ফাইনালি খুঁজেই পেয়েছি। মোয়ান বলতে থাকে কি তোমার পায়ের কোনো কিছু হয়নি, তুমি একদম ঠিক ছিলে, তাহলে নাটক কেন করছিলে। এখানে ফু তখন বলতে থাকে আসলে আমি ওই বাড়িতে থাকার জন্যই নাটক করছিলাম। আর এরপরে ফু এখানে মোয়ানকে তার ওই লকেটটি দেখায় আর বলতে থাকে তোমার কি আমার কথা মনে আছে। মোয়ান বলে যে কিন্তু তুমি ওই ছেলেটি কিভাবে হতে পারো, আমি তো এই লকেটটি আসলে হানি গ্রুপের প্রেসিডেন্টের কাছে দেখেছিলাম। ফু বলতে থাকে আমি হচ্ছে হানি গ্রুপের প্রেসিডেন্ট। মোয়ান বলতে থাকে তাহলে তুমি এতদিন আমাকে এই কথাগুলো কেন বলোনি, মিথ্যে কথা কেন বলেছো। ফু বলে আমি তো আর জানতাম না তুমি মিস মোয়ান, এই জন্য তোমাকে বলতে পারিনি। তখন মোয়ানের ড্যাডি বলতে থাকে আমি তো এখানে এসেছিলাম ফুয়ের সাথে তোমার এঙ্গেজমেন্টটি ভাঙার জন্য, কিন্তু এখন দেখছি তোমরা দুজনে একে অপরকে লাইক করো, এই জন্য এই ডিসিশনটি আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি, তোমাদের যা খুশি তা করো। এরপরে ফু মোয়ানকে সাথে করে নিয়ে বাড়িতে চলে আসে। আর এখানে তখন জুন আর জুনের মা ফুকে এভাবে হাইটে আসতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ফুকে বলতে থাকে যে তোমার পা কবে ঠিক হয়ে গিয়েছে। জুন বলতে থাকে এর মানে তুমি এতদিন এই বাড়িতে থেকে আমাদেরকে ধোকা দিয়েছো। ফু বলে হ্যাঁ দিয়েছি, তোমাদের সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য। আমি অনেক ভালো করে জানি যে তোমরা দুজনে মিলে আমার মার বাবার কার অ্যাক্সিডেন্ট করিয়েছো। জুনের মা বলে কিন্তু তোমার কাছে এর কি প্রমাণ রয়েছে। তখন জুন বলতে থাকে যে আসলে আমি ওই ট্রাক ড্রাইভারকে খুঁজে পেয়েছি। জুনের মা বলতে থাকে তাতে কি হয়েছে, সে তো অনেক আগে সবকিছু স্বীকার করে নিয়েছে, সে নিজে তোমার মা আর বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছে। ফু বলে যে সবকিছু মিথ্যে ছিল, সে এখন আমার কাছে সবকিছু স্বীকার করে নিয়েছে। আর এখানে ফু তখন এতে দুজনকে ওই ট্রাক ড্রাইভারের রেকর্ডিং কথাগুলো শোনায়, যা শুনে জুন অনেক রেগে যায়। ফুকে মারতেই যাচ্ছিল কিন্তু এর আগে ফু তাকে অনেক জোরে একটি পাঞ্চ মারে আর এরপরে তার গার্ডদেরকে দেখে এদের দুজনকে এখান থেকে নিয়ে যায় আর বলে দিয়েছিল এদেরকে যেন পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। এরপরে তো মোয়ান ফুকে বলতে থাকে যে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি আর দেখো আমরা দুজনে এখন বিয়েও করে নিয়েছি। ফু বলে যে হ্যাঁ, কিন্তু আমরা দুজনে একে অপরকে খুঁজে পেতে অনেকটা বেশি লেট করে ফেলেছি। এরপরে তখন ফু এখানে মোয়ানকে হাক করে নেয় আর এরই সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো পরের ড্রামাগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।